অলরাইট, হ্যালো এভরিওয়ান। আমি ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে আছি মুহতাসিম অ্যাজ আ ফিজিক্স ইনস্ট্রাক্টর। তো আগের দুইটা ক্লাস আমরা তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের উপরে করেছি। তো ওয়ের জাস্ট গোনা কন্টিনিউ ফ্রম দেয়ার। তো আজকের টপিক অফ ডিসকাশন হচ্ছে এন্ট্রপি। আচ্ছা, কাইন্ডলি একটু জানিয়ে দিও তো আমার ভিডিও ঠিকমতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড আমার কথা শোনা যাচ্ছে কিনা। বিপ্লব বিশ্বাস, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভিডিও কোয়ালিটি কি ড্রপ করছে? আচ্ছা, আমরা শুরু করি। ভাই, এটা ফিজিক্স ক্লাস। আচ্ছা, তো আমাদের আজকের টপিক হচ্ছে এন্ট্রপি। তো এন্ট্রপি ইজ জাস্ট মানে সেড টু বি আ মেজারমেন্ট অফ ডিসঅর্ডারলিনেস অর বিশৃঙ্খলা। তো বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন তথ্য দিয়েছে এটা সম্পর্কে। তো সবচেয়ে মানে আন্ডারস্ট্যান্ডেবল যেটা, সেটা হচ্ছে ক্লসিয়াস বলেছে। সে বলেছে যে কোনো একটি সংস্থা বা চক্রের তাপমাত্রা সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপের পরিবর্তনের হার দ্বারা এন্ট্রপির পরিমাপ করা হয়। তো এটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখাই, তাহলে আসে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, এটাকে আমরা ডিকিউ দিয়ে বলি। তো আর এই জিনিসটা, আচ্ছা আমরা জিনিসটাকে ঘুরিয়ে লিখি, তাপমাত্রার সাপেক্ষে তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপের হারটাকে আমরা বলি এন্ট্রপি। আমরা জেনারেলি এস দিয়ে এন্ট্রপিকে ডিনোট করে থাকি। তো ডিফারেন্সিয়ালটা আমরা ইউজ করি অ্যাজ ইউজুয়াল ছোটো কোনো চেঞ্জেস দেখানোর জন্য। তো এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা এন্ট্রপির। আচ্ছা, এরপরে হচ্ছে এন্ট্রপির অনেকগুলো সিগনিফিকেন্স বা তাৎপর্য আছে, সেগুলো তোমরা বই দেখে পড়ে নিও। তো থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল যেটা, সেটার একটা এক্সপ্লেনেশন আছে এন্ট্রপির থ্রুতে। তো আমরা ওইটাতে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে প্রকৃতির সকল ভৌত অথবা রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংগঠিত হয় যার ফলে সার্বিক ব্যবস্থার এন্ট্রপি বৃদ্ধি পায়। তো আমরা যদি দুইটা কন্ডিশন বলি, নেমলি এ অ্যান্ড বি, অ্যান্ড যদি আমরা বলি যে এইটার এন্ট্রপির কন্ডিশন হচ্ছে এস এ আর এটার এন্ট্রপির কন্ডিশন হচ্ছে এস বি, তাহলে এইটার মধ্যে যদি এ থেকে বিতে যদি পুরো জিনিসটা সিস্টেমটা আর কি ট্রান্সফার্ড হয়, তাহলে চেঞ্জটা হবে হচ্ছে এস এ মাইনাস এস বি স্বাভাবিকভাবে। তো আর এটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওই যে ফর্মুলা লিখেছিলাম ডি কিউ বাই টি। এইটা হচ্ছে কোথার থেকে, এই প্রথম যে আমাদের কন্ডিশনটা ছিল সেটার যদি টেম্পারেচারকে আমরা T1 বলি আর এটাকে বলি T2, সেটা হচ্ছে এই T1 থেকে T2 পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের মানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের এক্সপ্লেনেশন এন্ট্রপির ইয়েতে। আচ্ছা, এখন কিছু মানে আইডিয়া আছে, যেমন হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়ার এন্ট্রপি স্থির থাকে কেন, এটার একটা এক্সপ্লেনেশন আছে। আর অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়ার এন্ট্রপি বৃদ্ধি পায় কেন। তো আমরা যদি একটা কার্ণচক্র দেখি, আচ্ছা জিজ্ঞেস করা হয় না আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? আরও জুম করতে হবে, বোঝা যাচ্ছে না লেখা? ভাই ফিজিক্স ফার্স্ট পেপার ভাই সাবিলা আপু পড়াচ্ছে আমাদের, আমি হচ্ছে সেকেন্ড পেপারটা নিচ্ছি। আচ্ছা, তো আমরা একটা কার্ণচক্রে আসি। সাধারণ একটা ছবি আঁকি, আমরা পয়েন্টসগুলো ডিনোট করে দিই। আচ্ছা, এখানে আমরা বলি হচ্ছে T1, এটার কন্ডিশনে T2, এটা তো আমাদের সমষ্ণ আর এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপ পরিবর্তন। আচ্ছা, তো একটা জিনিস হলো, আমরা যে ফর্মুলাটা কি দেখলাম, ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি। তো আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে যদি আমাদের ডি কিউ এর ভ্যালু কোনো কারণে জিরো আসে,
তাহলে কি এন্ট্রপির ভ্যালুটা, এন্ট্রপির চেঞ্জটা কি জিরো হয়ে আসবে না, বা এন্ট্রপির কোনো পরিবর্তন আসবে না? তো এটার অর্থ হচ্ছে রুদ্ধতাপীয় কন্ডিশনে যখন আমাদের ভ্যালুটা জিরো থাকে, রুদ্ধতাপীয় কন্ডিশনে আমাদের এন্ট্রপির কোনো চেঞ্জ আসে না। তা আমাদের একটা কার্নোর চক্রের মধ্যে কি দেখি, সমষ্ণ দুইটা আর রুদ্ধতাপীয় দুইটা, তাহলে বোঝা যাচ্ছে না যে এই দুইটার ক্ষেত্রে আমার এন্ট্রপির কোনো চেঞ্জ আসবে না, এই পাশটা আর এই পাশটা, চেঞ্জটা আসবে খালি এইটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা এবি বরাবর যদি আমরা এন্ট্রপির পরিবর্তনটা বুঝাই, তো এখানে আমাদের মানে উৎস থেকে হিট কতখানি নেয়, Q1, একদম জেনারেল জিনিস, আর এখানে সিঙ্কে দেয় হচ্ছে Q2 বলি আমরা, এই সিঙ্ক। আচ্ছা, তো প্রথম কন্ডিশনের এন্ট্রপিটা কত হবে, Q1/T1, আর সেকেন্ড কন্ডিশনের এন্ট্রপি মানে মাঝখানে যে সেকেন্ড যে স্টেপটা আছে সেটাতে তো ডিকিউর ভ্যালু জিরো, তাহলে সেখানে আমার এন্ট্রপি কোনো চেঞ্জ আসছে না। তো আমরা থার্ড স্টেপ বা এটাকে সেকেন্ড স্টেপই বলতে পারি, কারণ অন্য দুটো তো আমাদের কাছে ইনভ্যালিড এন্ট্রপির ক্ষেত্রে। তো সেকেন্ড স্টেপের এন্ট্রপিটা হবে হচ্ছে Q2/T2। আচ্ছা, তো মোট এন্ট্রপির পরিবর্তন যদি পুরো সাইকেলটা ঘুরে আসতে হয় তাহলে কি দাঁড়াবে, এন্ট্রপির প্রথম কন্ডিশনটা মাইনাস সেকেন্ড কন্ডিশনটা। তো আমরা যেমন শুরুতে আর কি ওই যে SASB দিয়ে দেখিয়েছিলাম এই জিনিসটা। আচ্ছা, কিন্তু আমরা কার্নো চক্রাকারে কি জানি, এই যে দুইটা ভ্যালু লিখলাম আমি, Q1/T1 আর এই যে Q2/T2, আমরা কার্নো চক্রাকারে যদি পড়ে থাকি তাহলে আমরা জানবো যে এই দুইটা সমান হয়। তো এই দুটো যদি সমান হয় তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে, এইটার এটা ইকুয়াল হয়ে গেল না? তো ইকুয়াল হয়ে গেলে তো ভ্যালু তো এটা জিরো আসে। তো এটাই হচ্ছে জানতে চেয়েছিল যে প্রত্যাগামী প্রক্রিয়াটা, কার্নোর সাইকেলটা কি, আমরা ঘুরে ফিরে একদম ইনিশিয়াল কন্ডিশনে চলে আসে না আবার? তো এই যে একটা প্রত্যাগামী প্রক্রিয়া এটা, তো এটার এন্ট্রপি হচ্ছে জিরো থাকে। আচ্ছা, এবার আসি অপ্রত্যাগামী প্রক্রিয়াতে এন্ট্রপি বাড়বেই কেন, সব কন্ডিশনে কেন বাড়বে? আচ্ছা, তো এইটাকে আমরা কার্যদক্ষতা বা এফিসিয়েন্সি দিয়ে দেখাই। তো আমরা যদি একটা ওই সেম একটা সাইকেলের কথা চিন্তা করি, মুছে তো ভুল করলাম মনে হচ্ছে, একই জিনিস। আচ্ছা, আর এখান থেকে আর কি Q1 এর অ্যাকসেপ্টেন্স, এখানে Q2 এর রিজেকশন বলি, Q2। আচ্ছা, বেশি বাজে হয়ে যাচ্ছে লেখা, Q2। আচ্ছা, তো আমরা যদি এই হিট অ্যাকসেপ্টেন্স বা কী জানি বলে, তাপ গ্রহণ, ইয়েস, তাপ গ্রহণ এবং তাপ বর্জনের ইয়ে দিয়ে যদি আমরা কর্মদক্ষতাকে দেখাই, তাহলে আমরা এটাকে মানে জাস্ট আমরা ইটা প্রাইম দিয়ে লিখলাম। তো Q1 মাইনাস Q2/Q1, এটা হচ্ছে আমাদের যদি তাপের ক্ষেত্রে লিখি, তাপের সাপেক্ষে, আর যদি টেম্পারেচারের সাপেক্ষে লিখি, ফর্মুলাটা একদম একই রকম না, জাস্ট টি বসে যায় এখানে। তো অবভিয়াসলি T1 গ্রেটার দেন T2, আর সিমিলারলি Q1 গ্রেটার দেন Q2। আচ্ছা, তো কার্নোর উপপাদ্য যেটা আছে, আমরা সেম জিনিস কার্নোর উপপাদ্য যদি আমরা পড়ে থাকি তাহলে ওখানেও থিওরি হিসেবে লেখা আছে যে আমরা যে টেম্পারেচারের মাধ্যমে এফিসিয়েন্সি যেটা বের করে থাকি সেইটা হচ্ছে সবসময় এই যে তাপ বর্জন বা তাপ গ্রহণের সাপেক্ষে যেটা করে থাকি সেটার থেকে বেশি দেখায়, একটু হলেও বেশি আসবে। তো এটা হচ্ছে মানে ইট হ্যাপেন্স অল দ্য টাইম। তো উই জাস্ট রাইট ইট অ্যাজ এটাকে আমরা এটার থেকে ছোট লিখি। তো এখন আমরা যদি রিপ্লেস করে দিই পুরো ইকুয়েশনটাকে আমাদের গিভেন ভ্যালুসের সাথে, Q1 মাইনাস Q2/Q1,
এইটাকে T1 মাইনাস T2 বাই T1, তাহলে আমরা এই ফ্র্যাকশনটাকে আলাদা করে ফেলি, এই ফ্র্যাকশনটাকে আলাদা করে ফেলি, তাহলে 1 চলে আসবে না, Q1 বাই Q1 মাইনাস Q2 বাই Q1 লেস দ্যান সেম ফ্র্যাকশন T1 বাই T1 মাইনাস T2 বাই T1। তো যেহেতু এটা একটা ইনইকুয়ালিটি, আমরা জাস্ট সেম ইকুয়েশনের মতোই সরাই ফেলতে পারবো জিনিসগুলোকে। অ্যান্ড আমরা যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তো দুই পাশে মাইনাসটাকে সরানোর জন্য আইদার আমরা এটাকে এভাবে দেখি যে আমরা সাইড চেঞ্জ করে দিচ্ছি, অথবা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। যদি সাইড চেঞ্জ হিসেবে দেখি, তাহলে এটা এপাশে চলে আসবে, T2 বাই T1, সাইনটা কিন্তু এটাই থাকছে কারণ আমরা সাইড চেঞ্জ করছি, Q2 বাই Q1। আচ্ছা, তারপরে আমরা একটা ক্রস মাল্টিপ্লিকেশন করব, কারণ আমাদের ইয়েতে কি বলা ছিল, একটা কার্নোট সাইকেল যেহেতু কি হয়, রিভার্সিবল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2, এরকম একটা জিনিস ছিল না? তো আমরা সেম ফরম্যাটে নিয়ে যাব। তো ক্রস মাল্টিপ্লাই করলে Q2 বাই T2, উল্টো লিখলাম, Q2 বাই T2 না, আচ্ছা না, ঠিকই আছে, Q1 বাই T1। এইটা হচ্ছে আমার লাস্ট লাইন। এইটা হচ্ছে যে কোনো, এটা কিন্তু কন্ডিশনটা কিসের, রিভার্সিবল রিয়াকশন না, মানে ইরিভার্সিবল। তো এই কন্ডিশনটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশনের জন্য, কারণ এটা কার্নোট ইঞ্জিনকে আমরা ধরে নিই যে আমরা ইনিশিয়াল কন্ডিশন আবার ফেরত যেতে পারছি। বাট বাস্তবিকভাবে চিন্তা করে দেখলে কোনো কন্ডিশনে আসলে এরকমভাবে হয় না যে একদম অ্যাবসলিউটলি আমরা ইনিশিয়াল কন্ডিশনে ফেরত যেতে পারবো। তোমরা বলে নিয়েছিলে যে এটা একটা হাইপোথেটিক্যাল একটা ইঞ্জিন এটা। তো এইখান থেকে আমরা জাস্ট যদি সাইড চেঞ্জ করে লিখি, এটাকে এ পাশে নিয়ে যাই, Q2 বাই T2 মাইনাস Q1 বাই T1। আচ্ছা, এটাকে উল্টা করে লিখি, উল্টা লিখে ফেললাম। তো ইনিশিয়াল থেকে ফাইনালটা বাদ দেবো আমরা, Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2, এটাকে এই পাশে নিয়ে গেলাম, ইনিশিয়াল কন্ডিশন থেকে ফাইনালে আসলাম। এইটা আসবে আমাদের, মানে এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, এই পাশে 0 থাকছে। এইটা হচ্ছে আমার ফাইনাল লাইন, যে একটা ইরিভার্সিবল রিয়াকশনে ইনিশিয়াল কন্ডিশন থেকে ফাইনাল কন্ডিশনে যাওয়ার পরে, মানে এটা জাস্ট দেখাচ্ছে আর কি, এক্স্যাক্টলি ওটা না। তো ইনিশিয়াল কন্ডিশন থেকে ফাইনাল কন্ডিশনে যাওয়ার পরে এন্ট্রপি সবসময় বাড়বেই। কেন? কারণ হচ্ছে এই কনসেপ্টটার জন্য, যে কারণের উপপাদ্যের মধ্যে যেটা বলা আছে যে এফিসিয়েন্সি যদি আমরা টেম্পারেচার দিয়ে ক্যালকুলেট করে থাকি, সেটা অবশ্যই হিট দিয়ে ক্যালকুলেট করলে সেটার থেকে বেশি আসে। তো এই গেল হচ্ছে আমাদের এন্ট্রপির বুঝার ব্যাপার স্যাপার। এরপরে আমরা আগাবো হচ্ছে এই পুরো চ্যাপ্টারে যেগুলো আর কি ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। সবাই হোপফুলি এটা এই পর্যন্ত কভার আপ করে ফেলেছো, আর বাসায় একটু পড়তে হবে। হ্যাঁ, আমি যেগুলো যেগুলো জিনিস বলে দিয়েছি, যে তাৎপর্য অ্যান্ড স্টাফ, এগুলো আসলে মানে এভাবে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো ওগুলো যদি একটু নিজে পড়ে নাও তাহলে সুবিধা হবে, এগুলো ক্লাস বুঝতেও সুবিধা হবে, আর পড়াশোনাটা আগায় থাকলো আর কি। আচ্ছা, আমরা একদম এই চ্যাপ্টারে যা যা শিখলাম সব কিছুর একটা অ্যাগ্রিগেশন হিসেবে আমরা এখন কয়েকটা ম্যাথস করব, একদম ফার্স্ট আইডিয়া থেকে এই এন্ট্রপির আইডিয়া পর্যন্ত আসবো আমরা। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, দেখা যাচ্ছে কি? আচ্ছা, দেখা যাওয়ার কথা। তো আচ্ছা, একটা চিত্র দিয়েছে আমাদের এখানে, একটা সিলিন্ডার, সিলিন্ডারে একটা পিস্টন, যার আর কি ইনিশিয়াল একটা পজিশন ছিল, তো এখান থেকে আর কি ওখানে গিয়েছে। তো এখানে বলা হয় চিত্রে সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ রয়েছে, গ্যাসের চাপ, তা আমরা প্রেশারটা বলে নিই, যা যা ইনফরমেশন পাবো আমরা সেগুলো লিখে নেব।
গ্যাসের চাপ হচ্ছে 400 প্যাসকেল, 400 প্যাসকেলে স্থির রেখে সিস্টেম ধীরে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে কি 800 জুল তাপশক্তি। তাহলে আমরা বলে নিব যে ডিকিউ 800 জুলস। তারপর বলেছে যে 800 জুল সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়। তাহলে আমরা ওয়ার্কটাকে বলবো 1200 জুল। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের গিভেন ইনফরমেশন। আমাদের প্রশ্ন হচ্ছে গ্যাসটির আয়তন ও অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, আমরা যদি একদম এই দুটোর দিকে তাকায় বলি যে আমরা যখন একটা গ্যাসকে মানে তাপ দিয়ে আর কি, যেটা আমরা শিখেছি থার্মোডাইনামিক একদম বেসিক প্রিন্সিপাল, যেটা ওখানে কি দেখেছি ফর্মুলাটা, গৃহীত বা বর্জিত তাপ অন্তঃশক্তি পরিবর্তন কাজের পরিবর্তন, না, বা কাজ যেটা হয়েছে। তা আমাদের এখানে ডিকিউ আর ডিডাব্লিউ তো দুটো ভ্যালুই দেওয়া আছে, তাহলে ডিইউটা ডিরেক্টলি বের করা যাবে না। তো 800 ডিইউ প্লাস 1200, তো ডিইউ এর ভ্যালু আসবে হচ্ছে 800 থেকে 1200 বাদ দিলে মাইনাস 400 জুলস। শেষ। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের ফার্স্ট পার্ট, যে আমাদের ইন্টারনাল এনার্জির চেঞ্জটা কত। তার আমরা বলতে পারবো যে 800 জুল আমরা তাপ দিয়েছি বা শক্তি দিয়েছি, কিন্তু কাজ হয়েছে 1200 জুল। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে অন্তঃশক্তির 400 জুল কমেছে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন হচ্ছে আয়তন কত। তো আমরা এটা মুছে দিই। ওই ইনফরমেশনগুলো একই ইনফরমেশনের উপর বেস করে বলছে যে গ্যাসের আয়তন নির্ণয় করো এবার। আচ্ছা, তো আমরা যদি ওই একই ইয়েতে যাই, গ্যাসের আয়তনের পরিবর্তন, আচ্ছা আয়তনের পরিবর্তন নির্ণয় করো, মানে আমাদের চাচ্ছে চেঞ্জ অফ ভলিউম, মানে ডিভি। তো আমরা যদি এইটা দিয়ে বলতে পারি, অথবা পুরো ফর্মুলা যে আবার আসতে পারি, বাট আমরা যদি শুধু এইটা দিয়ে বলি যে একটা গ্যাসের ক্ষেত্রে আমরা কাজটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি, পিডিভি, না, একটা কনস্ট্যান্ট প্রেশারে কি ভলিউমে চেঞ্জ আসছে। তো আমাদের প্রেশারটা তো কনস্ট্যান্ট, প্রেশারটা তো বলেই দেওয়া আছে, আর ওয়ার্কও দিয়ে দেওয়া আছে 1200, তাহলে থাকে হচ্ছে 400 ইন্টু ডিভি। তো আমার বলেছে চেঞ্জ মানে আয়তনের পরিবর্তনটা কত। তো এইটা ইকুয়াল টু, তো সহজ একটা জিনিস, 3 ইউনিট। এখন 3 ইউনিট আমরা যেহেতু এটা প্যাসকেলে করা আছে, তাহলে এটা মিটার কিউবড আসবে। এই হলো আমাদের একটা প্রথম সূত্র দিয়ে একটা ম্যাথ। মুছে গেলাম। হ্যাঁ, কিপ আপ করতে অসুবিধা হওয়ার কথা না, জিনিসগুলো অনেক ইজি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এখানে আর একটা কোয়েশ্চেন আছে, এটা বলেছে যে সমষ্ণ প্রক্রিয়ায় কোনো ব্যবস্থা কর্তৃক সম্পাদিত কাজ সরবরাহকৃত তাপ শক্তির সমান হবে। মানে সমষ্ণ প্রক্রিয়ায়, আচ্ছা একটা জিনিস বলো যে সমষ্ণ প্রক্রিয়া কোন জিনিসটা, মানে কোন জিনিসটা চেঞ্জ হয় না। যেমন আমরা যে রুদ্ধতাপ বলি, রুদ্ধতাপের ক্ষেত্রে কি কিসের বদল আসে না, ডিকিউ এর কোনো চেঞ্জ নাই, কারণ কোনো তাপ গ্রহণ দেওয়া হচ্ছে না। তো সিমিলারলি সমষ্ণ যখন আমরা বলি, সমষ্ণর ক্ষেত্রে আমাদের ইন্টারনাল এনার্জি যেটা, সেটার কোনো পরিবর্তন আসে না। ইন্টারনাল এনার্জিটার চেঞ্জটাই আসে হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্সের কারণে। তো টেম্পারেচার যদি নাই বদলায়, তাহলে এটা কখনো কোনো চেঞ্জ আসবে না। তাহলে ফর্মুলাটা যে ছিল না যে ডিইউ প্লাস ডিডাব্লিউ, তো এটা তো নাই হয়ে গেল। তাহলে ডিকিউটা কি, যা তাপ দেওয়া হলো বা যা তাপ বর্জন করলো সেটাই কাজ হবে। তো এটাই আর কি জিজ্ঞেস করেছে। নাথিং কমপ্লিকেটেড। এখানে খালি জানার বিষয়টা ছিল হচ্ছে যে আমাদের ইন্টারনাল এনার্জিটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট টোটালি। টেম্পারেচার কোনো চেঞ্জ না আসলে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা, আমরা একটা ম্যাথ এটা দেখি, একটা কার্নোর সাইকেল। বেশিরভাগই হচ্ছে এরকম এই কার্নোর চক্রের মাধ্যমে আসে। আচ্ছা, এটাকে কি এ বি লিখেছে? তো এটার কন্ডিশনগুলো বলে নিই, P1 V1
বি হবে হচ্ছে P2 B2 এই হইল আর কি, CD যা হবে P3 V3 P4 V4। আচ্ছা, কিছু দেখা যাচ্ছে না আমার ল্যাপটপের স্ক্রিনে, তো দেখা যাচ্ছে। হোপফুলি এখন ক্লিয়ার হয়েছে, যদি না দেখা যেতে থাকে। ফোকাস কি চেঞ্জ হচ্ছে বারবার? আচ্ছা একটু দাঁড়াও, একটু দেখি। এখনো কি ফোকাসে প্রবলেম হচ্ছে? আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম কন্টিনিউ করি। আচ্ছা, উদ্দীপকে ব্যবহৃত কার্নো ইঞ্জিনের দক্ষতা 40%, মানে আমাদের ইটার ভ্যালু যেটা, সেটা হচ্ছে 40% অর 0.40। আচ্ছা, আর বলেছে এবং ইঞ্জিনটি যদি উৎস হতে 466.7 জুল তাপ গ্রহণ করে তবে গ্রাহকে বর্জিত তাপ কত? তো এই যে গ্রহণ করা আর গ্রাহকে বর্জিত, আমরা যে ইঞ্জিনের এটা কি ছিল আমাদের ফর্মুলাটা, এই ইটা দিয়ে, ইটা ইকুয়ালস টু Q1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, না? এটাই তো আমাদের এফিসিয়েন্সির ফর্মুলা ছিল। তো এইটা হচ্ছে উৎস থেকে পাওয়া তাপ, এইটা হচ্ছে হিট সিঙ্কে বর্জিত তাপ। তো আমাদের কোয়েশ্চেন করেছে যে উৎস থেকে ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছে, আমি যদি এটাকে লিখি এখানে 466.7 জুলস, তাহলে আমাদের এটাকে বের করতে বললো। তা আমরা যদি পার্সেন্টেজ থেকে সরাই দিই, কারণ এটাকে তো আমরা 0.4 লিখতেই পারি, পার্সেন্টেজ সরাই দিই আমরা জাস্ট এখানে 0.4 লিখে দিই। 0.4 ইকুয়ালস টু Q1 কত? 466.7 মাইনাস Q1 বাই 466.7, অথবা এটাকে আমরা জাস্ট ফ্র্যাকশনটাকে ভাঙায় নিলে কি আসবে, এখানে 1 মাইনাস Q1 বাই 466.7। এটাকে মুছে দিই, পরের লাইনটা উপরে লিখলাম 0.4 ইকুয়াল টু 1 মাইনাস Q1 বাই 466.7। তো এটাকে এই পাশে নিয়ে যাব, এটাকে এই পাশে নিয়ে যাব, সাইড চেঞ্জ করলে 1 থেকে 0.4 বাদ চলে যাবে এরপরে। তো এটা বাদ গেলে হবে হচ্ছে এখানে 0.6, আর এখানে থাকবে হচ্ছে, এটা লেফট হ্যান্ড সাইডে চলে আসলে মাইনাসটা প্লাস হয়ে গিয়ে 466.7। তো বাকিটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করে যা আসবে সেটাই, 0.6 ইন্টু 66.7 জুলস। এটাই আমাদের অ্যান্সার এটার। আচ্ছা, এটা হয়ে গেল প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার। তো এই পরের কোয়েশ্চেনটা করেছে যে প্রদত্ত ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:2 এবং বি বিন্দুতে T1 30। আমাদের বি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দুতে আমাদের টেম্পারেচার তো সেম হওয়ার কথা, কারণ এটা কার্নো ইলেকট্রিক সাইকেল বলেছে। তো আমরা বলে নেব T1 যেটা, সেটা হলো কত বলেছিল, 30, হ্যাঁ 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এটা মুছে দিলাম, এটা ক্যালকুলেটর দিয়ে করে নিও। আচ্ছা কই ছিলাম, 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা,
30°C হলে ইঞ্জিনের দক্ষতা 33% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কিনা। তো এটা বের করার জন্য আমার যে মানে শুরুতে এখানে কি বলেছে যে এখানে এবার দেওয়া আছে টেম্পারেচার। তো আমরা যে বললাম যে শুরুতে আমরা কি দিয়ে করেছি, এই এফিসিয়েন্সির ওটা ছিল হচ্ছে 40%, বাট এবার হচ্ছে আমাদের টেম্পারেচার বলে দিয়ে বললো যে সংকোচন এবং প্রসারণের একটা অনুপাত দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 1:2। এটা এই ইনফরমেশন আর এই ইনফরমেশনের রেসপেক্ট আমরা বলতে বললো যে এটা কি 33%-এর বেশি হওয়া পসিবল কিনা। আচ্ছা, তো এখন আমাদের টেম্পারেচারটাকে আমরা অ্যাবসলিউট টেম্পারেচারে নিয়ে যাই, 273 + 30, তাহলে টেম্পারেচার T1টা কত আসবে, 303 কেলভিন। এটা আমার প্রথম ইনফরমেশন। আর V1 কে যদি আমি বলি ভি, এখানে আচ্ছা এটা তো এদিকে তো হচ্ছে ভলিউমের চেঞ্জ আর এদিকে হচ্ছে প্রেশারের চেঞ্জ, তো ভলিউম তো বাড়ছে, তো প্রতি স্টেপে হচ্ছে 1:2। এটাকে যদি বলি ভি, তাহলে V2 হবে হচ্ছে 2V। অথবা আমরা যদি এখান থেকে এখানে আসি, আমরা সিমিলারলি জিনিস কিছু চেঞ্জ করে দিই, এটাকে V2 বলি আর এটাকে V3 বলি। V2 এখানে থাকবে V3, প্রসারণটা একই অনুপাতে হচ্ছে, তো এটা যদি V হয় ওটা ডাবল হবে হচ্ছে পরের ভলিউমটা। তো এখন আমরা আসবে যে টেম্পারেচার, আমাদের এফিসিয়েন্সি বের করার জন্য যদি একটা টেম্পারেচার দেওয়া থাকে, আমাদের তো এখানে হিট বলা নেই, তাহলে আমার হচ্ছে নিচের কন্ডিশনের জন্য, মানে যখন আর কি রিভার্সালটা হবে, তো সেই ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা কত এটা বের করতে হবে। এটা বের করতে পারলে তো আমরা T1 - T2 বাই T1 দিয়ে তো আমরা এফিসিয়েন্সি বের করে ফেলতে পারবো। তো এখান থেকে আমরা যদি এবার এই যে স্টেপটা বি থেকে সি পর্যন্ত আসে, এটা কি রুদ্ধতাপ প্রক্রিয়া। তো রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য আমরা যে টেম্পারেচার আর ভলিউম রিলেটেড যে ফর্মুলাটা জানি সেটা কি, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটাই তো ছিল, রাইট? এটাই ছিল। আচ্ছা, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আমরা T1 এর ভ্যালু জানি, ভিকে তো আমরা V2 আর V3 বা যেটাই বলি না কেন, আচ্ছা আমরা ইজিয়ার করার জন্য 2 আর 3 কন্ডিশন দিই, হ্যাঁ, কারণ যেহেতু রুদ্ধতাপীয় তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। 2 থেকে টি এর তো দরকার নেই, টি তো 1 আর টি হচ্ছে 2, আর ভলিউমটা খালি চেঞ্জটা হচ্ছে V2 V3। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা ক্রস মাল্টিপ্লাই করি, যেহেতু আমরা কাটাকাটি করতে চাই, কারণ হচ্ছে উপরে পাওয়ার আছে গামা দিয়ে, তো V2 বাই V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটার সাথে আমাদের গিভেন টেম্পারেচার কোনটা, T1 এর ভ্যালু কত, 303 কেলভিন। তো আমরা এটাকে এখানে রেখে দেবো, এটাকে পাশে এনে 303 মাল্টিপ্লাইড বাই V2 বাই V3, এইটা হচ্ছে আমার এই নিচের যে কন্ডিশনটা সেটার হচ্ছে টেম্পারেচারটা পাবো আমরা। আচ্ছা, তো এখানে V3 কি আর V2 কি, আমরা তো এটা হচ্ছে V, এটাকে যদি আমি শুধু V লিখে দিই, আর এই V3টা কি ছিল 2V, এটাকে আমরা 2 লিখে দিই। এটা লিখলে কাটাকাটি করা যায় না, তাহলে এখানে ভিতরে বাকি থাকে কি 1/2, আর এখানে আমাদের গামার ভ্যালুটা বলা নাই। তো আমরা যখন মানে গামার জেনারেলি 3টা ভ্যালু হয়, মোনোঅ্যাটমিক গ্যাসের জন্য 1.67, ডায়াটমিক গ্যাসের জন্য যেটা মোস্টলি কমন গ্যাস, যে কমন টাইপ অফ গ্যাস, ডায়াটমিকের জন্য হচ্ছে আমাদের 1.4 আসে, আর ট্রায়াটমিকের জন্য 1.33 বা এরকম কিছু একটা আসে। তো আমরা জেনারেলি ধরে নিই হচ্ছে ডায়াটমিক গ্যাস নিয়ে আমরা কাজ করছি, তো আমরা এটাকে রিপ্লেস করে দিব। আমাদের ডায়াটমিক গ্যাসের জন্য কী বললাম ভ্যালুটা, গামার ভ্যালু হচ্ছে 1.4 বললাম, মানে সবচেয়ে জেনারেল ভ্যালু আর কি। এটা দিয়ে যদি দেওয়া না থাকে অ্যান্ড গামা দিয়ে আমাদেরকে করতে হয়, তা উই ক্যান সেফলি অ্যাজিউম যে গামার ভ্যালু হচ্ছে 1.4, বাট এইটা আমরা বলে নিব যে আমরা অ্যাজিউমিং গামা টু বি 1.4 অথবা অ্যাজিউমিং দ্য ওয়ার্কিং গ্যাস টু বি আ ডায়াটমিক গ্যাস। এই 1.4 দিলাম, সবই তো এখন নোন ভ্যালু, খালি T2 এর ভ্যালুটা বের করতে হবে।
টি টু এর ভ্যালুটা কত আসে? আচ্ছা, আমি কি আজকেও ক্যালকুলেটর ভুলে গেলাম? ইয়েপ, let me find it. পেয়েছি। $303 into 1/2 to the power 1.4 minus 1, তাহলে T2 এর ভ্যালু আসে 229.63। কোথায় লেখা যায়? 229.63 ওই কর্নারে দেখা যায় তো? আচ্ছা, দেখা যাচ্ছে কি লেখা? আচ্ছা, তো আমরা এটা হচ্ছে সেকেন্ড টেম্পারেচারটা বের করতে পারলাম। আমি একটু মুছে দিলাম, আগাই। তো এখন T2 পাইলাম, T1 পেলাম। এখন প্রশ্ন করেছে যে কি যেন ছিল কোয়েশ্চেনটা? ও 33%-এর বেশি আমাদের এফিসিয়েন্সি হওয়া পসিবল কিনা। তো আমরা যদি এই T1 আর T2 যে ফর্মুলাটা আছে ওটা দিয়ে এফিসিয়েন্সিটা বের করে ফেলি, তাহলে তো ওখান থেকে আমরা ইনফার করতে পারবো যে আসলে মানে পসিবল কি না। 33% থেকে যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই পসিবল, আর কম হয়ে থাকলে পসিবল না। তো T1 এর ভ্যালু কত? 303, T2 এর ভ্যালু 229.63 ডিভাইডেড বাই 303 ইন্টু 100%। তো ওটা জাস্ট লিখে দিই, ক্যালকুলেটরে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেখি। 303 minus 229.63, 303। আচ্ছা, তো এইটার এফিসিয়েন্সি আসে 24.21%। আচ্ছা, এই ম্যাথটার আর একটা অ্যাপ্রোচ আছে, যেটা হচ্ছে আমরা যদি এই T2 যেটা বের করলাম, আমরা এখন ওই 33% ধরে T2টাকে বের করতে পারবো। তো বের করে যদি আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসা যায় যে T2 যদি মানে আমাদের 33% এফিসিয়েন্সির জন্য T2 যদি এই ফাউন্ড T2 ভ্যালুর থেকে কম হয়, তাহলে সেক্ষেত্রে কি মানে আমরা একটা কন্ডিশন থেকে টেম্পারেচারটাকে নামানোটা মানে পসিবল না? যে আমাদের হিট সিঙ্ক, যেটা হিট সিঙ্কের টেম্পারেচার তো কমানোটা আমাদের জন্য ইজিয়ার, আমাদের জাস্ট ওখান থেকে হিট বের করে দিতে হবে, তাহলে তো টেম্পারেচার কমে যাবে। তো আমরা হচ্ছে এই কন্ডিশনে এফিসিয়েন্সি কত সেটা দেখলাম। এখন আমরা যদি সেম জিনিসটা করি এই 303, আচ্ছা এটাকে ফর্মুলাটাকে ওই ফ্র্যাকশনের প্যাটার্নে লিখি। এখানে আমরা বলবো যে আমরা বের করব যে আমাদের টেম্পারেচারটা কত। তাহলে এইটা কত ছিল আমাদের গিভেন ইয়েতে? ছিল হচ্ছে 33%। এইটার জন্য আমরা বের করে দেখবো যে আমাদের টেম্পারেচারটা কত। তাহলে 0.33, 33% মানে ইকুয়াল টু 1 মাইনাস T2/303। তাহলে এখান থেকে আমরা পরের স্টেপে যাই, এটাকে সাইড চেঞ্জ করে দেব, তাহলে 0.67 আসবে, মানে 1 মাইনাস 0.33 তো 0.67, আর এ পাশে আসে হচ্ছে T2/303। তাহলে 33% আনতে আমার T2 এর ভ্যালুটা কত আসবে? এটা ক্যালকুলেটর দিয়ে করি।
আচ্ছা 203.1 যদি 33% হয় তাহলে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের টেম্পারেচারের ভ্যালু, যে যদি এটার থেকে আরও নিচে হয় টেম্পারেচারটা, যদি টেম্পারেচারটা কমানো সম্ভব হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মানে যদি আমরা এই জায়গায় আমাদের টেম্পারেচারের আসলে জিনিসটা কি, এফিসিয়েন্সির ক্ষেত্রে টেম্পারেচারের ডিফারেন্স বা হিট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড বর্জনের ডিফারেন্স যতটা বেশি হবে ততটাই হচ্ছে যে জিনিসটা এফিসিয়েন্ট হবে। তো এখন আমাদের ফাউন্ড কন্ডিশন হচ্ছে এইটা, বাট 33% পেতে কন্ডিশনের টেম্পারেচার লাগবে এইটা। তো এখন একটা সিস্টেমে আমরা যদি মানে লোয়ার কন্ডিশন যেটা, সেখান থেকে তো টেম্পারেচার কমানোটা তো আমাদের কোনো এক্সট্রা কাজ করতে হয় না, আমাদের জাস্ট এনার্জিটা চ্যানেল করে দিতে হবে, যে সামহাউ উই জাস্ট গোনা এক্সট্র্যাক্ট দ্য এনার্জি। তো এক্সট্র্যাকশনটা যেহেতু মানে এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না সিস্টেমের উপরে আমার, তো সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এনার্জি এক্সট্র্যাকশনটা যখন একটা হিটের একটা কিছু থাকে তো সেই ক্ষেত্রে আমাদের জন্য পসিবল, এটা আমরা বলতে পারবো যে আমরা টেম্পারেচারটাকে কমানোটা পসিবল। কারণ এনার্জি যখন আমরা যদি বলি যে আমরা এখানে তো ডেফিনেটলি এনার্জি লেভেলটা বেশি এটার থেকে, তো এনার্জি লেভেলটা কমানোর ক্ষেত্রে যেহেতু আমরা সিস্টেমের উপর এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাজিউম করে নিই যে এটা পসিবল। তো কোয়েশ্চেনের আলটিমেট অ্যান্সারটা কি আসলো, যে এটা কি সম্ভব কি না, এটা যদি আমরা আমাদের এনার্জি এক্সট্র্যাক্ট করে টেম্পারেচারটাকে কমাতে পারি তাহলে ইয়েস এটা হচ্ছে পসিবল এই ক্ষেত্রে। আচ্ছা মুছবো কি নাকি রেখে দিই, কারণ সবই একই জিনিস ইউজ করে। এটা থেকে যাক, জাস্ট আমরা কিছু ভ্যালু বদলাই দেবো নেক্সট ম্যাচটার জন্য। আচ্ছা আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে উদ্দীপকে 2টি কাণ্ডচক্র দেখানো হলো। প্রথম চক্রে আমার তাহলে আরেকটা আঁকতে হবে, লেখে না কেন, ঠিক আছে দেখা যাচ্ছে বিপি সেমভাবে জেনারেলি এগুলো এঁকে ফেলি, এইটারও কন্ডিশনগুলো এ বি সি ডি, আমরা ওই P1 V1 এসব লিখলাম না, কারণ এটা তো বোঝাই যায় যে ওগুলোই হবে, আর কিছু তো হওয়ার চান্সেস নাই। আমরা জাস্ট চেঞ্জেস কীগুলো সেগুলো লিখে ফেলি। এখানে হচ্ছে বলা আছে যে 40 ডিগ্রি সেলসিয়াস আমাদের প্রথম ইয়েতে আপার টেম্পারেচারটা, আর সেকেন্ড কার্নোর ইঞ্জিনের ক্ষেত্রে বলা আছে 50 ডিগ্রি সেলসিয়াস। এটাই খালি ইনফরমেশন আমাদের এখানে চেঞ্জ করা। তো আর এখানে আবার বলা যে প্রথম চক্রে ইঞ্জিনের প্রতি স্তরে প্রসারণ ও সংকোচনের অনুপাত 1:2, এইটার জন্য আমরা বলে দিই 1:2, আর পরেরটার জন্য বলা আছে 1:3, 1:3। এটা হচ্ছে কম্প্রেশন আর এক্সপ্যানশনের রেশিও। উভয় ইঞ্জিনে কার্যনির্বাহক বস্তু হিসেবে 1 মোল দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক মানে ডায়াটমিক, তো গামার ভ্যালু অবভিয়াসলি 1.4 আসবে এখানে। আচ্ছা তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে প্রথম চক্রে কার্যনির্বাহক বস্তুতে এ হতে বি বিন্দুতে আনতে কৃত কাজ নির্ণয় করো। আচ্ছা মানে কাজ কত হয়েছে সেটা নির্ণয় করতে বললো। তাহলে আমাদের গিভেন ইনফরমেশন যেটা এ হতে বি বিন্দুতে আমরা কি জানি, এটা হচ্ছে একটা সমষ্ণ চেঞ্জ হবে বা আইসোথার্মাল একটা চেঞ্জ আসবে। তো আমরা যেগুলো গিভেন ভ্যালু সেটা লিখে নিই, লেখে না কেন, এন এর ভ্যালু হচ্ছে 1 মোল, এটা ইটা না কিন্তু এন। তারপরে মোলার গ্যাস কনস্ট্যান্ট আছে আর 8.31। তারপরে আমাদের টেম্পারেচার যেটা বলা আছে আমরা একবারে কেলভিনেরটা লিখে ফেলি। তো কত বলা ছিল 440 না, তাহলে এটা হবে হচ্ছে 313 কেলভিন। আর V1/V2 যে রেশিওটা এটা হচ্ছে 1/2, কারণ V1 থেকে V2-তে এটা তো এক্সপ্যানশন হচ্ছে, তো এইটা যদি V হয়ে থাকে তো এটা হবে 2V, তাহলে V/2V 1/2। আচ্ছা
তো এ থেকে বি বিন্দুতে কাজ কতখানি হবে। তো আমরা কাজে যে জিনিসটা জানি, এই যে ডিডব্লিউ, এটা কি পিডিভি, আমরা তো এটাই জানি। তো আচ্ছা, ভিডিও কোয়ালিটি কি খারাপ হয়ে গেছে বেশি হঠাৎ? আচ্ছা, মাঝে মাঝে একটু ফ্লাকচুয়েট করছে, তো তোমরা যদি আমার কথা শুনতে থাকো ঠিক মতো তাহলে খুব একটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না কি লেখা হচ্ছে। আচ্ছা, তো আমরা সমষ্ণ পরিবর্তন কি ফলো করে, আমরা কি বলেছিলাম যে পিভি ইকুয়াল টু এন আর টি, কারণ বয়েস ল চার্লস ল ফলো করে। এটা হচ্ছে আমার সমষ্ণ পরিবর্তনের জন্য। তো আমাদের এই ম্যাথটার চেঞ্জটাও কি সমষ্ণ, তাহলে এখানে এই যে ডিভি যেটা আছে, ডিভিটা থাকলো, আমরা পিটাকে এক্সপ্রেস করব এই পুরো ডিভি যেহেতু আছে, তাহলে আমরা কাজের জন্য কি করি, যেহেতু একটা গ্রাফ লেখচিত্র একটা, সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করি। তো ইন্টিগ্রেশন করানোর জন্য আমরা ওই ভ্যারিয়েবলে নিয়ে যেতে হবে জিনিসটাকে। তো পিটাকে আমরা জাস্ট ওখানে, কারণ প্রেশারের ভ্যালু কিন্তু আমাদের কোথাও দেওয়া নেই। তাহলে পি ইকুয়াল টু কত, এন আর টি বাই ভি। তো পি ইকুয়াল টু এন আর টি বাই ভিটাকে আমরা যদি এখানে বসাই দিই, আর আমরা বলছি যে কাজটা কত, তাহলে কাজটা যদি ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, তো এটা মানে কি, এটার ইন্টিগ্রেশন না। তাহলে এবার আমি ইন্টিগ্রেশন সাইনটা বসাবো, বসাই হচ্ছে এন আর টি বাই ভি ডিভি। এটা হচ্ছে আমার কাজ এরিয়া। তো কাজটা এই যে কার রেসপেক্টে আমি ইন্টিগ্রেট করছি, আয়তন না। তাহলে আয়তনের চেঞ্জটা কি হবে, প্রথম কন্ডিশন থেকে দ্বিতীয় কন্ডিশনে যাওয়া পর্যন্ত। তাহলে প্রথম কন্ডিশনের ভ্যালুটা কি ছিল, v1, আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে v2। এইটা হলো আমার কাজের ইন্টিগ্রাল ফর্ম আর কি। আচ্ছা, এটাকে মুছে দিই। এবার ইন্টিগ্রেশনের সেকেন্ড লাইনটা আমি উপরে লিখি। এন আর টি তিনটাই তো ধ্রুবক, কারণ ভি এর সাথে তো ওগুলো কোনো রেসপেক্ট না। আর হচ্ছে এন এর ভ্যালু 1 বল দেওয়া, আর এর ভ্যালু আমরা 8.31 জানি, টেম্পারেচার ভ্যালু 313 কেলভিন জানি। তো আমরা একটা কাজ করতে পারি, একবারে হচ্ছে এন আর টির ভ্যালুটা লিখে ফেলতে পারি। এন হচ্ছে 1, 8.31 হচ্ছে আর টেম্পারেচার হচ্ছে 313 কেলভিন। তো এটার ভ্যালু আসে 2601.03। এবার ইন্টিগ্রেট করা হবে ডিভি বাই ভি, v1 থেকে v2 পর্যন্ত। হোপফুলি এইটুক পর্যন্ত ক্লিয়ার। আমি ইনিশিয়াল লাইনটা মুছে দিলাম। আচ্ছা, তো ওয়ার্ক ইকুয়াল টু এই যে কনস্ট্যান্টটা থাকলো আমার ডিভি বাই ভি। তো ডিভির জন্য আমরা কি জানি, 2601, সেটাকে আমি একটা বাম পাশে চাপায় লিখি, 2601.03। এটার ইন্টিগ্রেশনটা কি হয়, ln v v2 v1, 1/v এর ইন্টিগ্রেশন কি হবে, ln v, এটা আমরা জানি। তো আমরা এটাকে যদি একবারে আর কি, মানে এটা তো সিম্পল একটা ইন্টিগ্রেশন, তো আমরা লিমিটটা একবারে বসাই দিই। লিমিটটা যদি একবারে বসাই দিই, মানে কি হয় যে ভি উপরেরটার ভ্যালুটা বসাবো মাইনাস ওইটা, মাইনাস করা মানে কি ln v2 মাইনাস ln v1, এটা মানে কি ln v2 বাই v1, কারণ এক্সপোনেনশিয়াল বা লগারিদমসে যেটা বলা হয়, লগারিদমসের ক্ষেত্রে মানে ডিফারেন্সটাকে আমরা ডিভিশন হিসেবে দেখাই। তো v2 বাই v1, এটা হচ্ছে আমার ইয়ার ভ্যালু। তো v2 বাই v1 কত, v1 বাই v2 কত, 1/2, v2 বাই v1 জাস্ট উল্টাটা হবে 2/1 অর সিম্পলি 2। তো ওয়ার্ক হচ্ছে এইটা মাল্টিপ্লাইড বাই ln2 অর 2601.03 ইন্টু ln2। কৃত কাজ হলো 1802.897 জুলস।
আচ্ছা, এইটা হলো আমার কৃতকাজ গেল। তো এটা আমার এই দুইটা যে স্টেমটা যে দেওয়া আছে বা উদ্দীপকটা দেওয়া আছে, এইটার ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে এ থেকে বি বিন্দুতে প্রথম সাইকেলের জন্য কৃতকাজ কত হবে যদি এ থেকে বি বিন্দুতে যাওয়া হয়। আচ্ছা, এবার পরের কোয়েশ্চেন হলো উদ্দীপকে উল্লেখিত দুটি কার্নো ইঞ্জিনের মধ্যে কোনটি অধিক কর্মক্ষম, মানে কোনটার এফিসিয়েন্সি বেশি আর কি। তো এখন আমি এটা মুছে দিলাম সব কিছু। এবার আচ্ছা, আচ্ছা, তো প্রথম কার্নো ইঞ্জিনের জন্য আমাদের কিন্তু আমরা T2টা কিন্তু বের করিনি। তো দক্ষতা দেখানোর জন্য আমরা কি করব, এখানে টেম্পারেচার দিয়ে করবো, কারণ অবশ্যই আমাদের এখানে হিট দেওয়া নেই। তো যদি হিট দেওয়া থাকে প্রেফারেবল হিটটাই হয়, যেহেতু দেওয়া নেই তাহলে আমরা টেম্পারেচারের ইয়ের জন্য বের করব। তো টেম্পারেচারের জন্য কি লাগবে, এখান থেকে এই পর্যন্ত চেঞ্জটা আমরা নেব। তো সেটা কি, রুদ্ধতাপ। রুদ্ধতাপের জন্য ফর্মুলা কি, T1 আমরা কি বলবো, ভলিউমটা দিয়ে করি। তো ভলিউমটা কি, V2 ইকুয়াল টু, আমরা এখানকার টেম্পারেচারটা কি বলছি, T2 V3। এখানে কি থাকে, গামা মাইনাস ওয়ান। এবার আসবে হচ্ছে আমাদের ওই যে বলেছিল যে দ্বিপারমাণবিক গ্যাস, ডায়াটমিক। তো এবার হচ্ছে গামার ভ্যালুটা আমরা কত লিখব, গামা ইকুয়াল টু 1.4। এখান থেকে আমরা T2টা বের করব। V2/V3 আমরা এ পাশে নিয়ে যাই, T1 আমরা জানি এখান থেকে 313 ইন্টু, আগে লিখে ফেলি, গামা মাইনাস ওয়ান V2/V3 ইকুয়ালস টু T2। তাহলে V2/V3 কি, আমরা V2 পয়েন্ট থেকে V3তে আবার প্রসারণ হচ্ছে না, তো প্রসারণটার রেশিওটা কী ছিল এইটার জন্য এখানে লেখা না 1:2। তাহলে এটার ভ্যালু যদি শুধু V ধরি আমরা, তাহলে এটার ভ্যালু আসবে 2V। শুধু V ধরলে এটার ভ্যালু আসবে 2V মানে কাটাকাটি করে আমরা হাফ পেয়ে যাব। আমরা গামার ভ্যালুটাকে যদি শিফট করে লিখি, এটা মুছে দিয়ে এটাকে, আচ্ছা একবার বড় করে লিখি, 1.4 মাইনাস 1। তো 1.4 মাইনাস 1 মানে কি, 0.6, না 0.6 কেন বলবো, 0.4। তো এই বাকি কাজটা হচ্ছে ক্যালকুলেটরের কাজ, যে T2-র ভ্যালুটা এখানে আমাদের কত আসবে। হোপফুলি আমি বেশি ফাস্ট যাই নাই ওই জায়গায়, বোঝার কথা তো, কারণ একই জিনিস বারবার করতেছি। আচ্ছা, এটার ভ্যালুটা আসে আমাদের 237.21 অ্যাপ্রক্সিমেটলি, 237.21 কেলভিন। আচ্ছা, এই যে একটা ভ্যালু পেলাম T2 এর ভ্যালুটা, এটা আমার লিখে রাখা লাগবে, কারণ আমরা ওই একই জিনিসটা আবার বের করবো। তো আমরা এখানে লিখে ফেলি T2 ইকুয়াল টু 237.21। তাহলে আমরা এটাকে মুছে ফেলি, মুছে না ফেললেও চলতো। আচ্ছা, আবার সেকেন্ড কন্ডিশনের জন্য আমাদের কি দেওয়া, সেমভাবে আমাদের T1 দেওয়া, আমাদের জাস্ট T2 বের করতে হবে। তো আমরা আবার একই জিনিস, T1 ওই একইভাবে আমরা বলি যে এটা হচ্ছে V2 ধরি, আর এটাকে V3 ধরি, বা এটাকে V1 V2 যেটাই বলি না কেন, ইনিশিয়াল থেকে ফাইনাল কন্ডিশন একটা কিছু বললেই হলো, আমাদের জাস্ট রেশিওটা ঠিক থাকলেই হলো। কিন্তু আমরা যেহেতু এটা সেকেন্ড স্টেপ অলরেডি ধরছি আমরা, তো আচ্ছা আমরা একটু ইজিয়ার করে বলি, এটাকে VB বলি, যেহেতু আমরা ডিনোট করি না এভাবে, ভলিউম অ্যাট B টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু, এখানে আমরা T2টাকে বের করব, T2 VC, এই কন্ডিশনের জন্য ভলিউম টু দি পাওয়ার গামা মাইনাস 1। সেমভাবে VB/VC, T1 এর ভ্যালুটা এবার কত, 50, মানে এবার আসবে হচ্ছে 323 কেলভিন। রেশিওটা কি আসবে, VB/VC টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2, মানে একই জিনিস, আগেরটার মতো একদম সেম জিনিস। এবার
দেখো এইটার এক্সপ্যানশন রেশিওটা কি, ভিবি থেকে ভিসি থেকে এক্সপ্যানশন হবে, এটার রেশিও হচ্ছে 1:3। তাহলে এখানে যদি আমি এটাকে শুধু ভি ধরি, এবার এটা আসবে হচ্ছে 3v। তো 3v হলে আমরা এটাকে কাটাকাটি করে দিলে কি 1/3 আসে। এবার 1/3। সিমিলারলি আমাদের গামার ভ্যালুটা তো সেম, কারণ একই জিনিস আমরা ব্যবহার করছি দুইটা কেসের ক্ষেত্রেই। তো আমরা এটাকে মুছে দিয়ে আবার লিখিও একইভাবে 1.4 মাইনাস 1, 1.4 মাইনাস 1-এর ভ্যালু হচ্ছে 0.4 আবার। বাকিটা হচ্ছে ক্যালকুলেটরের কাজ। তো আমরা ক্যালকুলেটর বসায় দেখি কত ভ্যালু আসে আমাদের। এটার ভ্যালু আসে হচ্ছে 208.14, 208.14 কেলভিন। আচ্ছা, এটাকে T2 208.14। তো এই হলো আমাদের, পাইলাম দুইটার জন্যই দুইটা টেম্পারেচার পেলাম। এবার আমরা খালি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সিটা বের করব। আমরা যদি ফার্স্টটার ক্ষেত্রে লিখি, ফার্স্টটার ক্ষেত্রে বের করলে আমরা কী করবো, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। তো পার্সেন্টেজে না লিখলেও চলবে, পয়েন্টে বা ফ্র্যাকশনে রেখে দিলেও হবে। তো আমরা লিখে ফেলি যে 313 মাইনাস 237.21 ডিভাইড বাই, আমরা ডেসিমালেই করি, এটা জায়গা কম, একই জিনিস আর কি। তো এইটার জন্য, প্রথমটার জন্য আমাদের এতে ভ্যালুটা কত আসে, 313 মাইনাস 237.21 ডিভাইডেড বাই 313, এটা আসে হচ্ছে 0.2421, অর এটা কিন্তু জাস্ট 100% দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 24.21%। 24.21% হচ্ছে আমার প্রথমটার এফিসিয়েন্সি। তো সিমিলারলি আমরা যদি সেকেন্ডটার জন্য বের করি, সেটা হবে হচ্ছে 323 দিস টাইম, 208.14 বাই 323 ইকুয়াল টু 323 মাইনাস 208.14 divided by 323, 0.3556 or 35.56%। তো এখান থেকে কি আমাদের কম্প্যারিজন করাটা তো হয়েই গেল। আমাদের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে কোনটা বেশি এফিশিয়েন্ট। তো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আমাদের সেকেন্ড সাইকেলটা বেশি এফিশিয়েন্ট। এটার একটা আন্দাজ করা যায় কিভাবে, সেটা হচ্ছে এক্সপ্যানশন আর কম্প্রেশন রেশিওটা দেখে। আর যদি টেম্পারেচার তো বের করা হলে তো হলোই, বাট এক্সপ্যানশন কম্প্রেশন রেশিও দেখে জেনারেলি বলা যায় যে আসার কথা, সিন্স ইনিশিয়াল টেম্পারেচার দুইটা খুবই কাছাকাছি। তো কাইন্ড অফ মানে আগের থেকে একটা অ্যাজাম্পশন নিয়ে রাখা যায় যে সেকেন্ড কেসটাই আমাদের বেশি এফিশিয়েন্ট হওয়ার কথা। আচ্ছা, এই হলো শেষ। আমাদের যদি ফার্দার এসব নিয়ে মানে এটার যা যা প্রবলেমস অ্যান্ড স্টাফ আছে, আচ্ছা একটা জিনিস বলে নিই, এই গামার ভ্যালুটাকে আমরা কি মনে হচ্ছে যে বলেছিলাম যে সিপি বাই সিভি, ওই সিপি আর সিভিটার একটা মানে ইজি একটা রিলেশন আছে, যেটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট বা আর যেটাকে আমরা বলি সেটার সাথে রিলেটেড আর কি। কই গেল, হারাই ফেলছি মনে হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে, এখন দেখেন, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু মোলার গ্যাস কনস্ট্যান্ট। তো যদি কোনো ক্ষেত্রে আমাদেরকে এই সিপি অথবা সিভির ভ্যালু দেওয়া থাকে, তো সেক্ষেত্রে অ্যান্ড গামার ভ্যালুটা উল্লেখ করা থাকবে না যদি আর কি সিপি বা সিভির ভ্যালু যে কোনো একটা দেওয়া থাকে, কারণ এইটা তো একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট।
তো এই একটা দেওয়া থাকলে এই দুটো ডিফারেন্সটা হবে হচ্ছে অলওয়েজ আর, মানে 8.31। তো একটা ভ্যালু দেওয়া মানে দুইটা ভ্যালুই দেওয়ার সমতুল্য, অ্যান্ড দুইটা ওই একটা ভ্যালু দেওয়ার অর্থ হচ্ছে গামার ভ্যালুটা যত আসে সেটা আমরা বের করে নিতে পারবো। তো অনেক ক্ষেত্রে আমাদের ম্যাথ দেওয়ার সময় ডিরেক্টলি গামার ভ্যালুটা দেওয়া থাকে না বা বলা থাকে না যে ডায়াটমিক বা মোনোঅ্যাটমিক বা ট্রাইঅ্যাটমিক এগুলো কি, এগুলো কিছু বলা থাকে না। তো জাস্ট একটা সিপি ভ্যালু বা সিভির ভ্যালু দেওয়া থাকে। তো এটা দেখে মানে ভয় পাওয়ার কিছু নেই, এই যে সিম্পল এই একটা ফর্মুলা, এখান থেকে দুইটার ভ্যালু বের করে রেশিও করে দিবা, রেশিও করে দিলেই হচ্ছে শেষ, আমাদের গামার ভ্যালু পেয়ে যাবো। গামার ভ্যালু পেলে তো কার্নার ইঞ্জিনের সব কিছু করাটা অনেকই ইজি। আচ্ছা, উইথ দিস আই এম গোনা কনক্লুড মাই ক্লাস টুডে। তো যদি কোয়েশ্চেন্স থেকে থাকে তাহলে পেজে অবশ্যই জানিও, আমরা যত সম্ভব হেল্প করব। So thank you for attending today. Farewell.